স্বাগত জানাই সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অনলাইনে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। অনুষ্ঠানে আজকে আমরা এই সময়ের যে নানা বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি বড় বিষয়, সেটি হচ্ছে রাজনীতির আবার পাল্টাপাল্টি বাক্য বিনিময় তো আছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন নিউ ইয়র্কে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে আছেন। পাশাপাশি আরো অনেকগুলো তার সেখানে কর্মসূচি আছে। আজকে যখন আমরা হয়তো এই অনুষ্ঠানটি সম্প্রচার করবো, ইতিমধ্যে তার জাতিসংঘের ৬৯তম অধিবেশনে দেওয়া ভাষণ, সেটি তার বক্তব্য রাখা হয়ে যাবে। এবং তিনি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক তার সেখানে, সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এটির দিকে অনেকে কৌতূহলের সঙ্গে তাকিয়ে আছেন এই কারণে যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এটি প্রথম বৈঠক হবে এবং সেখানে বাংলাদেশের বিদ্যমান যে অনেকগুলো বিষয় আছে, তিস্তা, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ইত্যাদি অন্যান্য বিষয় হয়তো আলোচনায় আসবে। আমরা সেটির দিকেও তাকিয়ে আছি, সেখান থেকে কি ফলাফল আসে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে জামালপুরে একটি বড় জনসভা করেছেন এবং সেখানে অনেকগুলো কথা বলেছেন এই সরকার সম্পর্কে, নির্বাচন সম্পর্কে এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সব বিষয় নিয়ে আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশেই অধ্যাপক আব্দুল মান্নান, তিনি সাবেক উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আছেন ডক্টর এম শাহেদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক মান্নান, আপনাকে দিয়েই একটু শুরু করি। এই মুহূর্তের একেবারে যদি বলি যে দুটো রাজনৈতিক বক্তব্য যেটি আমাদের মধ্যে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা, একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বলেছেন সংবাদ সম্মেলনে যে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই আর বিএনপির সঙ্গে কোনো আলোচনা এই মুহূর্তে হবে না। আজকে আবার তার জবাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন জামালপুরের জনসভায় যে বিএনপি সবচেয়ে বড় দল এবং বিএনপির সঙ্গে আলোচনা করতে হবে। এই সরকার অবৈধ, এই সরকারের যারা নির্বাচিত এমপি সংসদে তারা অবৈধ এবং সংসদে যা আইন পাশ হচ্ছে এগুলো সব অবৈধ, এবং আরো অনেক কথা বলেছেন যেগুলো হয়তো গণমাধ্যমে আপনি দেখেছেন ইতিমধ্যে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যে কথাগুলো বলেছেন এবং বিএনপি চেয়ারপারসন যে কথাগুলো বলেছেন, তারা নিজ নিজ অবস্থান থেকে বলেছেন এবং এগুলো নতুন কোনো বিষয় না। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি না বললেও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন নির্বাচনের যখন সময় হবে তখনই নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের দেওয়ার কোনো কারণ নেই। আর মাননীয় চেয়ারপারসন বিএনপির বেগম জিয়া যেটা বলেছেন সেটি তিনি নিজে বলেছেন, তার দলের অনেকে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে সরকারকে। এই সরকার অবৈধ পন্থায় তারা ক্ষমতায় এসেছে, তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং নির্বাচন নিয়ে তারা আমাদের সাথে আলোচনা করতে হবে। সুতরাং এটা নতুন কোনো ব্যাপার না। এখন আজকে এটা গুরুত্ব পাচ্ছে এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গিয়েছেন জাতিসংঘের। আমরা যখন কথা বলছি সম্ভবত এখনই ভাষণটি তার শুরু রাত 10টায় শুরু হয়, আমাদের সময় রাত 10টায় নাকি হোয়াটএভার ইজ দ্য টাইম। সেখানে আজকে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। একটি হচ্ছে নিউ ইয়র্কে তিনি ভাষণ দেবেন, যে কারণে তিনি সেখানে গিয়েছেন এবং তিনি বলেছেন ভাষণটি তিনি তার পিতার মতন বঙ্গবন্ধুর মতোই বাংলাতেই দিবেন। দ্বিতীয়ত হচ্ছে বান কি মুনের সাথে এর আগে তিনি একটি বৈঠক করবেন। আর তৃতীয়ত হতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদীর সাথে প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাইরে নিউ ইয়র্কের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গায় জাতিসংঘের, যেখানে নরেন্দ্র মোদীও গিয়েছেন, সেখানে তার সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলাপ হবে। এবং আজকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা এতদিন শুনেছিলাম বান কি মুন বলি আর আমেরিকার জন কেরি বলি আর বারাক ওবামা বলি আর অনেক বড় বড় ভাগা ভাগা নেতা নেত্রীরা বলি যে তারা 5ই জানুয়ারির নির্বাচনকে ঠিক সরাসরি এন্ডোর্স হয়তো করে নাই, আবার বলেছে যে আপনাদের সমস্যাগুলো সমালোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। একটি সব দল যাতে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয় সেই ব্যবস্থা ভবিষ্যতে করা উচিত। গতকাল শুক্রবার সন্ধ্যায় বান কি মুন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন নতুন সরকার গঠন করাতে এবং বলেছেন যে বাংলাদেশ সঠিক পথে চলছে। এটি কিন্তু একটি শিফট অফ তার অ্যাটিটিউড, যার যে একটা চিন্তাধারা ছিল সেখান থেকে তিনি চলে এসছেন। সুতরাং এখন যদি আপনি বলেন যে মধ্যবর্তী নির্বাচন, হ্যাঁ, একটি সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়। সেটি গত 5ই জানুয়ারি নির্বাচনটি হয়েছিল এবং সেই 5ই জানুয়ারির পর থেকে আগামী 5 বছর বৈধভাবে সাংবিধানিকভাবে এই সরকারটি ক্ষমতায় থাকার কথা। মধ্যবর্তী নির্বাচন হবে কি হবে না সেটা আমরা আগাম বলতে পারি না। মধ্যবর্তী নির্বাচন নানা কারণে হয়। ভারতে এখন নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন উনি 16 লোকসভার নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন এবং 16টি লোকসভার মধ্যে 9টি লোকসভার
কিন্তু পুরো 5 বছর টিকে নেই। সেগুলো আগেই ভেঙে গিয়েছে, আগেই ভেঙে দেওয়া হয়েছে, আগাম নির্বাচন করা হয়েছে, আগাম নির্বাচন দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচন কখন দিবে না দিবে সেটা নানা বিষয়ের উপরে নির্ভর করে। একটি হচ্ছে সরকার যদি মনে করে যে হ্যাঁ এটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত সময়, নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দিতে পারে, অথবা আরেকটি হচ্ছে যদি বিরোধী দল যারা বিরোধী পক্ষ আছে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে যেটি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু আমরা মনে করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানগত কোনো শিফট হয়েছে? অবশ্যই শিফট হয়েছে, কারণ আমরা দেখেছি, ভারতের কথা বাদিয়ে দিলাম, রাশিয়া, কি বলে যে চীন, জাপান এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র, তাদের যে কয়েক মাসের আগের যে অবস্থান সেখান থেকে সরে এসে তারা এখন বাংলাদেশের সাথে অনেক সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা করছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করছে। এবং কালকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমান বাংলাদেশের যুদ্ধবিমানের সাথে বঙ্গোপসাগরে যৌথ মহড়া দিচ্ছে, এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক উন্নয়ন সেটাকে তারা সকলেই প্রশংসা করছে। সুতরাং একটা স্ট্যাটিক জায়গায় কিন্তু বিশ্ব রাজনীতি বলি আর বাংলাদেশের রাজনীতি বলি আর আঞ্চলিক রাজনীতি বলি দাঁড়িয়ে নাই। আচ্ছা, আমি এই জায়গাটা একটু শুনে আসি অধ্যাপক সাদেক, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, আপনি উনি মনে করছেন একটা শিফট হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির গত দিক থেকে, আপনার কি তাই মনে হয়? এটা অবশ্য আমি এই বিষয়ে মোটামুটি অনেকাংশেই একমতই বলবো। কেননা যদি সত্যি বান কি মুন বলেই থাকে যে গভর্নমেন্ট, এই সরকার এখন অনেকটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে, এর পেছনে যুক্তি রয়েছে, ইন দ্য সেন্স যে আন্তর্জাতিক সম্প্রদায়, স্পেশালি জাতিসংঘ এই অঞ্চলে স্থিতি চায়, এবং এই স্থিতি বজায় রাখতে হলে একটা অ্যানার্কিক রিয়ালিটি আসুক, সেটা হয়তো। তারা তো কদিন আগেও বলেছিল যে নির্বাচনকে তারা বৈধ মনে করে না, এবং সেই আসপেক্টটাও কিন্তু অগ্রাহ্য করার মতো না। কেননা বান কি মুন সহ আন্তর্জাতিক সম্প্রদায় এটা একটা বিষয়ে অবশ্যই তারা নিশ্চয়ই বিবেচনায় নিবে যে আমাদের সংসদে সত্যিকার অর্থে কোনো বিরোধী দল নাই, এবং কোনো বিরোধী দলীয় নেতাও নাই, এবং সংসদীয় পদ্ধতিতে একটা সংসদের কার্যকারিতা থাকবে, এটা আশা করা যায়। এখন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুতেই কিন্তু তিনি অবতীর্ণ হতে পেরেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি জাতিসংঘে যে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে তার আচরণের মাধ্যমে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে এসছেন, যেটা আগের তুলনায় আরো বেশি গ্রহণযোগ্য। তবে যেখানে তার একটা বাস্তব সীমাবদ্ধতা, যেখানে দিনকে রাত করা যায় না, তা হচ্ছে সংসদের কার্যকারিতার ক্ষেত্রে। আমাদের এই সংসদীয় পদ্ধতিতে অবশ্যই যে এই যে আগামী 2 বছর সামনে রয়েছে, সেখানে অনেক বিষয় চলে আসবে। যেমন ধরেন এই যে কিছুদিন আগে জুডিশিয়ারি নিয়ে যে আইনটি পাশ করা হলো, সেটা যদি একটা কার্যকর সংসদের মাধ্যমে হতো, বিরোধী দল যদি সেখানে তাদের সমালোচনা পেশ করতে পারত এবং সেভাবে যদি উপস্থাপিত হয়ে আসতো, তাহলে আমার মনে হয় আমরা বলতে পারতাম যে বাংলাদেশে ইনস্টিটিউশনস গুলা, পলিটিক্যাল ইনস্টিটিউশনস গুলো মোটামুটি ফাংশনেবল রয়েছে। বাস্তবতাটা এমন হয়েছে কি, পার্লামেন্টারি সিস্টেমে লেজিসলেচার ডিসফাংশনাল না হলেও এটা ক্লিয়ারলি একে বলা যায় যে একটা পুতুল লেজিসলেচার। হ্যাঁ, এবং যেটাকে আমরা ইংরেজিতে সাধারণত এই সংসদ নিয়ে আজকে যদি দেখেন, এই সংসদ নিয়ে আজকে বিএনপি চেয়ারপারসনও বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে এই সংসদ অবৈধ, এবং এই সংসদের যারা নির্বাচিত তাদেরকে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন যে আপনারা সাবধান। এখন এটা একটা। দ্বিতীয়ত তিনি কালকে যেহেতু প্রধানমন্ত্রী বললেন যে কার সঙ্গে কথা বলবো, কারোর সঙ্গে ইতিমধ্যে আমি আলোচনার কোনো বিষয় দেখছি না, অন্যদিকে বিএনপি বলছে তাদের সঙ্গে কথা বলতে হবে। আপনি কি মনে করেন এই যে বক্তব্য, এটি? আমি তো মনে করি যে এটা একটা অবজেক্টিভ ফ্যাক্ট। আপনি কিছু কিছু জিনিস থাকে আপনি সাবজেক্টিভলি আপনার ব্যক্তিগত ধারায় অন্যরকম ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট যেগুলো, সেগুলো আপনি কিভাবে অগ্রাহ্য করবেন? আসলে তো ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট হচ্ছে এই যে পার্লামেন্ট এখন তথাকথিত, আমরা যদি বলি এটাকে একটা ইলেক্টেড পার্লামেন্ট, সেটা ফ্যাকচুয়ালি তো ভ্যালিড না। 150 জনেরও বেশি প্রতিনিধি আনইলেক্টেড হয়ে এসছে, এটাও তো ফ্যাকচুয়াল না। আপনি কনসিডার করেন অতীতে আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেমে যে ইলেকশন হয়েছে, যে ইলেকশনের মাধ্যমে স্বয়ং আওয়ামী লীগও ক্ষমতায় এসছে, এটা খুবই অবৈধ সংসদ। আগেরটা
যে যত পাওয়ারফুলি গ্রহণযোগ্য ছিল এবং যার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মডারেট ডেমোক্রেসি হিসেবে আওয়ামী লীগ সরকারই খ্যাতি অর্জন করেছিল, সেই অবস্থান থেকে আওয়ামী লীগ তো নিশ্চিতভাবে একটা কি বলে পাতানো খেলা বলবো না, যে একটা নকল ব্যবস্থায় চলে এসছে, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ পার্লামেন্টারি সিস্টেমে যদি পার্লামেন্ট মেম্বার্সরা অপোজিশন ফেস না করে, যদি সেখানে বিরোধী দল কার্যকরভাবে ইলেক্টেড হয়ে না আসে, আই উডন্ট মাইন্ড যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, সেখানে যদি এমন কোনো কিছু হয় যে একেবারে পারফেক্ট হলো না, তাহলেও কিন্তু গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু পার্লামেন্ট মেম্বার্স যদি আনইলেক্টেড হয়ে আসে, তখন আপনি কতদিন সেটাকে ভায়াবলি শোনা আছে। আপনি কি মনে করেন যে এটা এই সংসদ নিয়ে একটি ব্যাপক পাল্টাপাল্টি বক্তব্য এটা হতে পারে? আমি এখানে বলতে চাই যে পার্লামেন্ট এখন যে অবস্থা আছে, এটা হচ্ছে ফেট অ্যাকমপ্লি। এটি হয়ে গেছে, এটা আন্ডু করার কোনো সুযোগ নাই। কেন? 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, আমি সবসময় বলি এটা আদর্শ নির্বাচন ছিল না। হ্যাঁ, যেখানে সব পার্টি অংশগ্রহণ করে। বিএনপি তো বলছে এটি অবৈধ সংসদ। না, এটা অবৈধ তারা বলতে পারে না। তার একটি কারণ হচ্ছে সাংবিধানিকভাবে এটা বৈধ। আদর্শ নির্বাচন যেটাকে আমরা বলি, সব পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করছে। এবং যে এটাও বলছেন এই সংসদে যা আইন পাস হচ্ছে এগুলো সব অবৈধ। এটা উনি নতুন কিছু বলেন নাই। উনি এর আগের সংসদে উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং 5 বছর ছিলেন। 5 বছরে সর্বসাকল্যে বেগম জিয়া 10 দিন সংসদে গিয়েছেন এবং তার দল সম্ভবত 13 দিন সংসদে গিয়েছেন। সুতরাং 10 দিন হোক আর 13 দিন হোক আর 20 দিন হোক, এই যদি বিরোধী দলের অবস্থা হয়, তাদের থাকা না থাকার মধ্যে দুটোর মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। সুতরাং বেগম জিয়া আগে বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে বর্তমান সরকার, মানে নবম সংসদের যে সরকারটা ছিল শেখ হাসিনার নেতৃত্বে, তারা যত সব আন্তর্জাতিক চুক্তি করছে সব চুক্তি আমরা বাতিল করে দিব। সেই চুক্তির মধ্যে ছিল বিদ্যুৎ উৎপাদন, সেই চুক্তির মধ্যে ছিল পদ্মা সেতু নির্মাণ, সেই চুক্তির মধ্যে অবকাঠামোগত নির্মাণের রাস্তাঘাট, ব্রিজ, ওভার কালভার্ট এগুলি নির্মাণের অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি ছিল, দেশীয় চুক্তি ছিল, বলে সবগুলো আমরা বাতিল করে দেব। তাহলে কি আপনি কি পূর্বে সেই বিদ্যুৎ ঘাটতির জায়গায় আপনি ফিরে যাবেন? তাহলে পদ্মা সেতু কি পদ্মার উপরে হবে না? তাহলে যে ব্রিজগুলোর জন্য আমরা পলিটিক্যাল কথা, এটা হচ্ছে বেগম জিয়া আজকে যেটি বলেছেন সেটা কালকে আগামীকালও বলতে পারেন, বলবেন, আমি নিশ্চিত সেগুলি বলবেনই। কিন্তু বাস্তবটা হচ্ছে 5ই জানুয়ারি নির্বাচনটি হয়েছে, সেখানে বেগম জিয়া বা তার পার্টিকে আসতে কেউ নিষেধ করে নাই। তিনি সজ্ঞানে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন যে সেই নির্বাচনে তিনি আসবেন না, এবং তারা সেই নির্বাচনটিকে বন্ধ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে এবং ভিতরে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অনেক চেষ্টা করেছেন, সেটা পারেন নাই। একটাই কারণ আমি বলবো যে সেটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর কিছুটা সাহসের কারণে এবং জনগণের বিরক্তি হওয়ার কারণে এটা করতে পারে। এটা একটু শুনে আপনি নিজে কিভাবে বিশ্লেষণ করেন পুরো? আমি একমত, মান্নান ভাই যা বলেছে তার সাথে আমি সম্পূর্ণ একমত যে বিএনপি তখন পার্লামেন্টে অ্যাটেন্ড না করে এটা তাদের নির্বুদ্ধিতা এবং পার্লামেন্টারি সিস্টেমের প্রতি অশ্রদ্ধা। কিন্তু আজকে বলছেন যে তাদের নির্বাচন বয়কট এটা সঠিক ছিল এবং জনগণ যায়নি ভোট দিতে, এটা প্রমাণ করে যে তাদের অবস্থানটা সঠিক। আমি মনে করি না এটা সঠিক ছিল না। আমি একেবারে ফার্ভেন্টলি অ্যাপিল করেছি যে বিএনপি যত খুশি বার্গেন করুক, যা পারে আদায় করে নিক, কিন্তু শেষ পর্যন্ত ইলেকশনে তাদের যাওয়া উচিত এবং ইলেকশনে না গেলে তারা যে রেইনস অব দ্য গভর্নমেন্ট সেটার উপর সম্পূর্ণ তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলবে এবং তার জন্যই কিন্তু আজকে বিএনপিকে এত বড় মূল্য দিতে হচ্ছে। তবে যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে এই যে বিএনপি মূল্য দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি ওইখানেই যে আমরা সবাই এই দেশের সচেতন নাগরিক হিসাবে ভোট দেওয়ার যে অধিকারটি আমাদের রয়েছে, সেই অধিকার আমি প্রয়োগ করতে পারি নাই। আমি কিছুই মনে করি না যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি নিয়ে আবার আসতেও পারে, তারা অনেক কিছু, কিন্তু মানুষের যে ভোট দেওয়ার অধিকারটা, সেটাই কিন্তু একটা দেশের। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এই যে ভোট দিতে পারলেন না আপনি? আমি যে ভোট দিতে পারি নাই এটার জন্য নিশ্চয়ই অনেকাংশেই কিন্তু ইলেকশন কমিশন দায়ী। তারা এক পর্যায়ে যে তাদের একটা অবস্থান নেওয়া উচিত ছিল যে একটা ডেমোক্রেটিক কালচারে ভোট দেওয়াটা হচ্ছে সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়
অত্যাবশ্যকীয় বাস্তবতা। যদি ভোটবিহীন ভাবে এখন আওয়ামী লীগ কন্টিনিউ করে, তাহলে কি আমরা এটাকে গণতন্ত্র বলতে পারবো? বিশ্বের কাছে তো আপনি জোর করে বোঝাতে পারবেন না। কিন্তু আপনারা যারা বলে আসছিলেন যে একটা আলাপ আলোচনা হওয়া দরকার, সরকার কিন্তু বলছে এই মুহূর্তে তারা আলোচনার কোনো প্রয়োজন দেখছেন না। এখানে আমার মনে হয় যে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে এই সরকারের জন্য। কিন্তু এই সরকার হয়তো এই অবস্থান নিয়ে 2019 পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু তারপর যে প্রশ্ন জেগে উঠবে এবং তারপর যে আওয়ামী লীগের যে তারপরের ভবিষ্যৎ চিন্তা করা, সেখানে কি আওয়ামী লীগের কোনো দায়িত্ব নাই? আজকে আওয়ামী লীগ যদি এই অবস্থান নেয়, তাহলে তো অন্য বিরোধী দল ভবিষ্যতে এই এক্সাম্পলকে সাইট করবে যে আওয়ামী লীগ কথা বলতে রিফিউজ করেছিল। এবং যখন বলা হয় যে আপনার কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বাধ্যবাধকতার শব্দটা কেন ব্যবহার করেছিলেন? আমি মান্নান ভাইকে জিজ্ঞেস করতে চাই, বাধ্যবাধকতার শব্দটার অর্থ কি এই নয় যে আপনি বাধ্য হয়ে একটা কনস্টিটিউশনাল নেসেসিটিকে ফুলফিল করছেন, যাতে তার মাধ্যমে আপনি একটা সর্বাত্মক অংশগ্রহণকারী ইলেকশন হোল্ড করতে পারেন? সেটাই কি অর্থ না? মান্নান ভাই কি বলুন? উনি প্রথমে যে ভোটের অধিকার সকলে বাংলাদেশের সকল মানুষ সকল ভোটার প্রয়োগ করতে পারে নাই, তার জন্য উনি ইলেকশন কমিশনকে দায়ী করেছেন। আমি বলবো যে ইলেকশন কমিশনকে দায়ী করার এখানে কোনো অর্থ নাই। এখানে দায়ী করতে হলে আমাদেরকে বিরোধী দলকেই দায়ী করতে হবে। তৎকালীন সংসদের বিরোধী দল বিএনপি, 4 দলীয় জোট বলে তাদেরকে দায়ী, কারণ তারা নির্বাচনে আসে নাই। তারা নির্বাচনে আসলে, যেমন আমি যে কনস্টিটিউয়েন্সির ভোটার, তাদের ডিমান্ড নিয়ে আসেনি। তাদের ডিমান্ড হচ্ছে এখন তাদের ডিমান্ডটা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেই ব্যবস্থাটি সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে, কারণ এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এটাকে বাতিল করে দিয়েছে। সুতরাং ওই যেটা মৌলিক কাঠামোর পরিপন্থী, সেটার অধীনে নির্বাচন হতে গেলে আরেকটা মামলা হলে সে নির্বাচনটি টিকবে না। সেই তাদের দাবি যদি মানতে হয়, তাহলে আমাদের বর্তমান সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে। এটি হচ্ছে বাস্তব সত্য। এটা আমি সবসময় বলেছি, এই সংবিধানের আওতায় আপনি কখনো আর নির্বাচন এইভাবে অতীতে যেভাবে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেটা আর হবে না। কারণ এটা আমি রায়টি আমার কাছে এখানেই আছে, যে পরিষ্কার লেখা আছে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী হলে আমরা সেই আলোচনা যাচ্ছি না, সেটা হতে পারে। ওখানে কি আপনার মনে হয় যে কোনো একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে আগামীতে? আপনি বলছেন যে কার সঙ্গে আলোচনা করব? অ্যাডজাস্টমেন্ট জন্য বিএনপি বলছে তারাই বৃহত্তম দল। অ্যাডজাস্টমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ফোন করেছেন, আপনারা সকলেই জানেন। তিনি অনেকক্ষণ ধরে ফোনে কথা বলেছেন, বলেন আসেন, আপনি যা নিয়ে কথা বলতে চান আসেন, যতজন নিয়ে কথা বলতে চান আসেন, কিন্তু তিনি আউটরাইট সেটাকে নাকচ করে দিয়েছেন। এটা আমি মনে করি যে একটা রাজনৈতিক হারাকিরি বা আত্মঘাতী কাজ করেছেন। এটি এখন হয়তো ওনারা এটা বুঝতে পারছেন। অনেকে আমার সাথে অনেকের কথা হয় যে আমরা সে সময় নির্বাচনে না গিয়ে, যেটি সৈয়দুজ্জামান বলেছেন যে এটা ভুল ছিল, নির্বাচনে গেলে তারা অনেক ভালো করতে পারত বলে আমি বিশ্বাস করি। হয়তো সরকার গঠন করতে পারত কি পারত না, সেটা হচ্ছে ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তারা ভালো করত। দ্বিতীয়টা কথা হচ্ছে, উনি একটা আমার কাছে প্রশ্ন করেছেন যে বাধ্যবাধকতা। হ্যাঁ, বাধ্যবাধকতা কোনটি? সংবিধান বলছে 5 বছর একটি সরকার 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। 5 বছর মেয়াদের মধ্যে আপনি নির্বাচন করতে পারেন সংসদ ভেঙে দিয়ে, অথবা 5 বছর মেয়াদ যেদিন শেষ হবে তার 90 দিনের মধ্যে করতে পারেন, তার আগের 90 দিনের মধ্যে করতে। এটাই হচ্ছে বাধ্যবাধকতা। তারপরে আপনি আবার আরেকটা নির্বাচন দিবেন কি দিবেন না, সেটা সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। বিএনপি যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে শান্তিপূর্ণভাবে, ওই পেট্রোল বোমা মেরে আর গাড়িতে আগুন লাগিয়ে আর রেল লাইন উপরে 4000 গাছ কেটে করলে হবে না। শান্তিপূর্ণভাবে মানুষকে কনভিন্স করতে পারলে তাহলে আরেকটি নির্বাচন হবে, যেটি 1991 সনে আওয়ামী লীগ পেরেছিল। এইরকম একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে দেশ যাবে, এই মুহূর্তে যে বক্তব্য দেখতে পাচ্ছেন পাল্টাপাল্টি, তাতে কি মনে হচ্ছে আপনার এরকম কিছু সম্ভব? অসম্ভব নয়। আমি মনে করি যে একটা সময় ছিল যখন বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু সহযোগিতা করেছে, যখন একটা কমন থ্রেট ছিল। এরশাদের কথা বলেন, কিংবা স্বৈরাচারী শক্তি বলেন, কিংবা এমনকি মৌলবাদী শক্তি বলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা কমন থ্রেড আছে।
এটা অস্বীকার করার, অগ্রাহ্য করার উপায় নেই। ভবিষ্যতে আমরা চিন্তা করতে পারি যে বাংলাদেশে যে ধরনের বিশাল বিশাল প্রজেক্টগুলো হাতে নেওয়া হচ্ছে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমরা যে একটা ধারাবাহিকতা বজায় রাখব, সেখানে এটা তো আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বীকার করতেই হবে যে বিএনপি নামক যে দলটির সাথে উনি আলোচনা করতে চাচ্ছেন না, এদের যে ব্যাপক জনসমর্থন রয়েছে দেশে, এটা তো বাস্তবতা, এটা তো অবজেক্টিভ ফ্যাক্ট, এটা কোনো সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের ব্যাপার না। আওয়ামী লীগ যেমন একটি বড় দল, তার সাথে একমাত্র পাল্লা দিতে পারে বিএনপি নামক আরেকটি বড় দল, এবং এই দুই বড় দলকেই একত্রিত হয়ে দেশে গণতন্ত্র বজায় রাখতে হবে। কিন্তু এখন এই দুই দলের মধ্যে আলোচনার তো কোনো স্পেস তৈরি হচ্ছে না। এই আলোচনার স্পেস তো তৈরি হয়েছিল যখন ইলেকশন হওয়ার কথা ছিল, বিএনপি ইলেকশনে যায়নি, আওয়ামী লীগ বাধ্য হয়ে তখন ইলেকশন দিল। তখন কিন্তু পুরো মনোভাবটা ছিল এরকম যে এই ইলেকশনটা হয়ে যাক, তারপর আমরা। কিন্তু একই সঙ্গে আপনি যেটি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা চাপও ছিল তখন যে আলাপ আলোচনায় বসার, এবং নির্বাচন পরবর্তী সময়েও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে বিশ্লেষণ, তাতেও একটা সরকারের উপর চাপ ছিল। কিন্তু এখন যদি প্রতিনিয়ত চাপটি কমে আসে, যেটি আপনি একটু আগে বললেন যে মনে হচ্ছে আগের চাইতে কমে আসে, তখন কি সরকার আর সেই এটা নেসেসিটিটা ফিল করবে কিনা? সরকার যদি সেই নেসেসিটিটা ফিল না করে, তাহলে আমি এটাকে শর্ট সাইটেড বলবো। আওয়ামী লীগ যে ঐতিহ্য তার রয়েছে, তাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। 20 বছর 40 বছরের ফিউচারের কথা চিন্তা করতে হবে, শেখ হাসিনার সাকসেসরদের কথা চিন্তা করতে হবে। এটা আমি আওয়ামী লীগের স্বার্থের জন্যই বলছি না, এটা দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ। তাদেরকে গণতন্ত্রের ইনস্টিটিউশনালাইজ ফ্রেমওয়ার্কটাকে একটা মোরাল ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ 2 বছর কাটিয়েছে, বিএনপি যে ভুল করেছে তার জন্য এই শাস্তি বিএনপির হয়তো প্রাপ্য ছিল, কিন্তু তার অর্থ এই না যে একেবারে 2019 পর্যন্ত আওয়ামী লীগের জন্যই তো এটা একটা ব্ল্যাক স্পট হবে। আপনি ডু ইউ থিংক দ্যাট আওয়ামী লীগের জন্য একটা ব্ল্যাক স্পট? এবং আমি তো মনে করি আওয়ামী লীগ যদি শর্ট সাইটেড হতো, তাহলে আওয়ামী লীগের মতন একটি দল যাকে ভাঙার জন্য সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এই শেখ হাসিনা এটার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অনেকবার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য, বাকিগুলো বাতিল দিলাম, 21শে অগাস্টের বোমা গ্রেনেড হামলা হয়েছে, তারপরেও কিন্তু আওয়ামী লীগের ওই দূরদৃষ্টিতা আছে বলে, ভিশন আছে বলেই আওয়ামী লীগ কিন্তু 60-65 বছরের এই উত্থান পতনের মধ্য দিয়ে টিকে আছে এখনো। সুতরাং আমি মনে করি না আওয়ামী লীগ এত শর্ট সাইটেড দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করে। হয়তো শেখ হাসিনার পরে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি অন্য আরেকটি সময়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে আওয়ামী লীগের কথা আমি বলবো না, বিএনপির কথা আমি বলবো না। বেগম জিয়া বলছেন যে এখন সময় এসে গেছে আওয়ামী লীগের ক্ষমতা সরানোর, অন্যথায় এমন জায়গা থেকে এমন টান আসবে চারপাশে অন্ধকার। সেটা হচ্ছে, তাহলে আমাকে বলতে হয়, আগামীকাল সকালে আমার একটা পত্রিকা, আমার লেখা বেরোবে, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনাকে সরানোর জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে বাতাসে একটা জোর গুজব আছে। আমি আশা করবো যে এটা স্রেফ গুজব, এটা বাস্তব না, কিন্তু আবার এটাকে আমি উড়িয়েও দিতে পারি না, কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার আগে এই ধরনের একটি গুজব বা এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন সেখানে আমরা দেখছি একটি পশ্চিমা বৃহৎ শক্তি, পাকিস্তানের আইএসআই, পশ্চিমবঙ্গের তৃণমূলের কিছু ব্যক্তি, এবং সর্বশেষ আপনি জানেন কিনা জানি না, তৃণমূলের যে ব্যক্তিত্বের হাত দিয়ে বাংলাদেশে জঙ্গি অর্থায়ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সে ইমরান, সে সিলেটের অধিবাসী ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আসামে গিয়ে সে বসতি স্থাপন করেছিল, সেখান থেকে সে পশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূলে জয়েন করেছে। তার সাথে ভারতের সিমি, এটা আমাদের ইসলামী ছাত্র শিবিরের একটি পাল্টা ভারতের সংগঠন, যেটা এখন ভারতে নিষিদ্ধ আছে, তাদের সাথে একটা যোগসূত্র আছে। সুতরাং বলা হচ্ছে 2013 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য যে অর্থায়নটা হচ্ছে, এর মধ্যে এরা সবাই জড়িত আছে, পাকিস্তানের আইএসআই জড়িত আছে। সুতরাং এখন এই ধরনের কোন একটা দুর্ঘটনা ঘটলে সেটা হচ্ছে বেগম জিয়া, তাহলে ওই কথাটা সত্য হতে পারে। আমি আশা করবো যে বেগম জিয়া ওইটা চিন্তা করে কথাটা বলে। আপনি কি দেখছেন সামনে? আমরা রাজনীতি এখন দেখছি বেগম জিয়া বিভিন্ন জায়গায়, সেদিন বাবামোড়ে, আজকে জামালপুরে জনসভা করলেন, বিভিন্ন জায়গায় জনসভা করছেন এবং এক ধরনের জনমত তৈরির চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। দেখেন, বেগম জিয়ার বয়স ও স্বাস্থ্য সবকিছুরই লিমিটেশনস রয়েছে, এবং আমার মনে হয় বিএনপি দল হিসেবে তারা রিয়েলি
ইতিমধ্যে বাতাসে জোর আলোচনা আছে যে জোবাইদা রহমান এসে হাল ধরবেন দলের, তিনি খুব শীঘ্রই জানি না বাংলাদেশে আসবেন। সেটার পরিণতি কি হতে পারে। তবে আমার ডেফিনেটলি একটা জিনিস মনে হয় যে বিএনপির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্র্যাগমেটিজম এবং লিডারশিপের একান্তই একটা আনরিয়ালিস্টিক আচরণ। তবে তার পাশাপাশি আমাকে এটাও বলতে হবে যে মান্নান ভাই যেটা বলছেন যে কনস্পিরেসি হচ্ছে বিভিন্নভাবে ইয়েকে, এগুলো ভবিষ্যতেই প্রমাণ করবে যে কনস্পিরেসি কি আসলে সত্যি না মিথ্যা। তবে সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তিনি যখন এইভাবে প্রধানমন্ত্রীত্বের আসনে থেকে দেশ পরিচালনা করেন তখন নিরাপত্তাহীনতা তাকে অনেক অংশে বাধ্য করে এমন এমন পদক্ষেপ নিতে যা কিনা দেশের এডুকেটেড সুশীল সমাজের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যেমন আপনি ধরুন এই যে সুপ্রিম কোর্টের জাজ, জুডিশিয়ারির অবস্থানকে এভাবে এমন একটা সংসদের নিয়ন্ত্রণে নিয়ে আসা যা কিনা আমি মনে করি অতীতের আওয়ামী লীগ কোনোভাবে এটা করতে পারত না। তারপর আপনি দেখুন সংবাদপত্রের উপর এক ধরনের একটা নিয়ন্ত্রণ, এগুলো কিভাবে হয়, কেন হয়? এগুলো ইনসিকিউরিটি থেকে হচ্ছে, ইনসিকিউরিটি থেকে হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এভাবেই কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা হয়তো হারিয়ে ফেলতে পারেন। আজকে হয়তো এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা যেতে পারলাম না, ভবিষ্যতে নিয়ে আলোচনা হবে। তবে দর্শক, যে আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে সংলাপ, আলাপ আলোচনা, রাজনীতির মাঠ আবার সরগরম, নানা বক্তব্য, পাল্টা বক্তব্য নিয়ে, এর মধ্যে নিশ্চয়ই জনগণ নিজস্ব জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে সেগুলোকে বিশ্লেষণ করছেন এবং করবেন। একটি জায়গা যেটি বললেন যে এই জায়গাতে একটা স্পেস তৈরি করা কিভাবে যায়, সেটি এখন বড় প্রশ্ন এবং এর কোন সুস্পষ্ট উত্তর আমাদের কারো কাছে নেই যে এটা কবে, কিভাবে এবং কোন পদ্ধতিতে এটা সম্ভব। এই মুহূর্তে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আমরা থাকবো, না ভবিষ্যতে কোনো পথের দিকে আমাদের যাত্রা শুরু হবে, সেটি হয়তো দেখার অপেক্ষায় থাকবো আমরা। অধ্যাপক আব্দুল মান্নান এবং ডক্টর এম শাহিদুজ্জামান, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।